এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকে আমরা সরিষা হাই স্কুল অর্থাৎ 207 পেজ থেকে শুরু করে 208 পেজ সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গায় কোনোভাবে বাদ দেবে না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো চলে আসছি আজকে সরিষা হাই স্কুল, সেটা হলো একেরটা সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, অপশান এ পরিবহন, অপশান বি পরিচলন, অপশান সি বিকিরণ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে অপশান সি বিকিরণের মাধ্যমে। তারপরে জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 সেন্টিগ্রেড অপেক্ষা বেশি আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা কম। মনে রাখতে হবে জলে যদি নুন মেশানো হয় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, তাহলে অপশান বি হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা বেশি। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন পদার্থের নাম। অপশান এ বলা আছে বরফ, অপশান বি সোনা, অপশান সি চর্বি। তাহলে নির্দিষ্ট গলনাঙ্ক নেই, সেটা অপশান সি হলো চর্বি। চর্বির নির্দিষ্ট গলনাঙ্ক নেই। তারপরে 4 নম্বর প্রশ্ন, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো চিনি, খাদ্যলবণ, নুন। চিনি মানে এখানে খাদ্যলবণ, নুন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো চিনি। তারপরে আমরা চলে আসছি পাট। পাট এক প্রকার অপশান এ তন্তুল জাতীয়, অপশান বি কন্দ জাতীয়, অপশান সি সেটা হলো তন্তু জাতীয়। ডটস পরেরটা হলো ডটস পদ্ধতিতে চিকিৎসা করা যক্ষা, পোলিও, হেপাটাইটিস। ডটস পদ্ধতিতে চিকিৎসা করা হয় সেটা হলো যক্ষা। তারপরে প্রশ্ন দেখো, সেটা হলো তাহলে একের দাগের উত্তরগুলো হয়ে গেল, একের দাগের উত্তরগুলো পরিষ্কার হয়ে গেল। তাহলে একের দাগের একেরটা আমরা বিকিরণ পদ্ধতি, একের দাগের দুয়েরটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা বেশি, একের দাগের তিনেরটা সেটা হলো চর্বি, আর একের দাগের চারেরটা সেটা আমরা উত্তর বলবো চিনি, পাঁচেরটা এটা তন্তু জাতীয়, একের দাগের পাঁচেরটা তন্তু জাতীয়, আর একের দাগের ছয়েরটা আমরা কি বলবো যক্ষা। এরপরে আমরা চলে আসছি দুয়ের একেরটা, তাপের সুপরিবাহী একটি পদার্থের নাম। তাপের সুপরিবাহী একটা পদার্থের নাম আমরা তামা বলবো। তামা হলো তাপের সুপরিবাহী। তরল অবস্থায় কারা তড়িৎ প্রবাহন করে? তরল অবস্থায় তড়িৎ প্রবাহন করে সেটা হলো অ্যানায়ন ও ক্যাটায়ন। তাহলে আমরা ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। ক্যাটায়ন ও অ্যানায়ন। তাহলে তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কারা? ক্যাটায়ন ও অ্যানায়ন। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে আমরা অনুঘটক বলবো। আমরা বলবো অনুঘটক বলবো। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে বলবো অনুঘটক। 4 নম্বর প্রশ্ন হলো মুরগি পালনের জন্য মেঝেতে যে সজ্জা থাকে তাকে আমরা বলবো সেটা হলো লিটার। এটা হলো লিটার। ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী প্রাণীর নাম সেটা হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রীর জীবাণুর নাম হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, এটা কিন্তু মশা। তারপরে চলে আসছি 3-এর একেরটা, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
10 গ্রাম জলের উষ্ণতা 3-এর একেরটা 10 গ্রাম জলের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে? দেখো অঙ্কটা করিছি, দেখে নাও। জলের ভর 10 গ্রাম বলা আছে, জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, তাপমাত্রা বৃদ্ধি 45 থেকে 25 মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে। আমরা জানি কিউ সমান এমএসটি, তাহলে এম এর মান দেখো এখানে 10 বলা আছে, এম এর মান 10। এস মানে আপেক্ষিক তাপের মান 1 বলা আছে, তাহলে 10 × 1। আর তাপমাত্রা বৃদ্ধি 45 থেকে 25 বাদ দিলে 20 হবে, তাহলে × 20 করা হয়েছে, তাহলে দেখো গুণ করলে কত হবে? 200 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ অতএব প্রয়োজনীয় তাপ কত হবে? 200 ক্যালোরি। কারণ সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, তাই প্রয়োজনীয় তাপ হবে 200 ক্যালোরি। থার্মোফ্লাক্সে গরম তরল রাখলে অনেকক্ষণ গরম থাকে কেন? দেখে নাও, সুন্দর করে লেখা আছে। থার্মোফ্লাক্স হলো ধাতব আবরণের মধ্যে রাখা 2 দেয়াল বিশিষ্ট কাঁচ পাত্র। কাঁচ তাপের কুপরিবাহী এবং কাঁচ পাত্র ও ধাতব পাত্রের মধ্যবর্তী স্থান কুপরিবাহী পদার্থ থাকে, তাই কুপরিবাহী পদার্থ থাকে বলে পরিবহন পদ্ধতিতে তাপ আদান প্রদান করতে পারে না। আবার কাঁচ পাত্রের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য স্থান থাকে, বায়ুশূন্য থাকার জন্য পরিচলন পদ্ধতিতে তাপ আদান প্রদান করতে পারে না। কাঁচের দেয়াল দুটির মুখোমুখি অংশ সেটা রূপোর প্রলেপ দেওয়া থাকে, রূপোর প্রলেপ দেওয়ার জন্য বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন হতে পারে না, তাই 3টে অবস্থায় বন্ধ থাকে, ফলে থার্মোফ্লাক্সের মধ্যে খাদ্যবস্তু অনেকক্ষণ কী থাকে? গরম থাকে। তাহলে দেখো, থার্মোফ্লাক্স হলো ধাতব আবরণের মধ্যে রাখা 2 দেয়াল বিশিষ্ট কাঁচ পাত্র। কাঁচ তাপের কুপরিবাহী এবং কাঁচ পাত্র ধাতব পাত্রের মধ্যবর্তী স্থানে নরম কুপরিবাহী পদার্থ থাকে, তাই পরিবহন পদ্ধতিতে তাপের আদান প্রদান হয় না। আবার কাঁচ পাত্রের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে, ফলে তাপের আদান প্রদান হয় না পরিচলন পদ্ধতিতে। কাঁচের দেয়াল দুটির মুখোমুখি অংশ পারদ বা রূপোর থাকে, তাই বিকিরণ পদ্ধতিতে বাধা দেয়। তাহলে 3টে পদ্ধতি, তাপ পরিবহনের 3টে পদ্ধতি বন্ধ হওয়ায় দীর্ঘ সময়ের জন্য থার্মোফ্লাক্সের মধ্যে খাদ্যবস্তু অনেকক্ষণ গরম থাকে। এটাই হলো থার্মোফ্লাক্সের কার্যনীতি। তাহলে ভালো করে পড়ে নেবে, তাহলে সুন্দর করে ছোট করে লেখা আছে, ভালো করে তোমরা দেখে নেবে। চলে আসবো 4-এর একেরটায়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি আয়নীয় যৌগের নাম ও সংকেত লিখতে বলছে, এবং তার সঙ্গে বলা আছে যৌগটি জলীয় দ্রবণে কী কী আয়ন দেয়। দেখো এখানে দেখো যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগ হলো সোডিয়াম ক্লোরাইড। নামটা কি? সোডিয়াম ক্লোরাইড। সংকেত কি? আমরা বলবো NaCl। তাহলে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগ হলো সোডিয়াম ক্লোরাইড, এর সংকেত হলো NaCl। আর যৌগটা জলীয় দ্রবণে কী দেবে? Na+ আর Cl- আয়ন সৃষ্টি করবে। তাহলে প্রথম হলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি যৌগের নাম হলো সোডিয়াম ক্লোরাইড, এর সংকেত হলো NaCl। যৌগটা জলীয় দ্রবণে Na+ আর Cl- আয়ন সৃষ্টি করবে। FeO+H2
সমান Fe প্লাস H2O বিক্রিয়াটিতে জারক বিজারক উল্লেখ করতে বলছে। দেখো দেখে নাও, এফিও থেকে এফিও হয়েছে, অক্সিজেন ত্যাগ করেছে, বিজারণ সম্পন্ন হয়েছে। H2 থেকে H2O হয়েছে, জারণ সম্পন্ন হয়েছে। তাহলে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে। এখানে দেখা যাচ্ছে যেহেতু H2 থেকে H2 উৎপন্ন হয়েছে, তাহলে হাইড্রোজেন কী হবে, বিজারক পদার্থ হবে। তাহলে এখানে হাইড্রোজেন হলো বিজারক পদার্থ আর জারক পদার্থ হলো এফিও। তাহলে জারক পদার্থ হলো এফিও আর হাইড্রোজেন হলো আমরা কি সেটা হলো বিজারক পদার্থ বলবো। আছে সেটা হলো তাপগ্রাহী পরিবর্তন বলতে কী বোঝো? তাপগ্রাহী পরিবর্তন মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সেখানে তোমরা পেয়ে যাবে তাপগ্রাহী পরিবর্তন। তাপগ্রাহী পরিবর্তন সেখানে কী পাবে দেখে নেবে। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় তাপমোচী। আর তাপগ্রাহী তোমরা মেদিনীপুর কলেজিয়েট স্কুল ওখানে পেয়ে যাবে। দেখো লেখা আছে যেসব রাসায়নিক পরিবর্তনে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদেরকে আমরা বলবো তাপগ্রাহী পরিবর্তন। যেমন চুনাপাথরকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে পোড়াচুন ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যেমন CaCO3 থেকে CO প্লাস CO2 মাইনাস তাপ, তাহলে এটা হলো তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ। তারপরে 3 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের 3টি ব্যবহার বলতে বলছে। এটা 5 নম্বর স্কুল যে ধূপগুড়ি হাই স্কুল আছে, 5 নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল, সেখানে তুমি দেখবে তড়িৎ বিশ্লেষণের 3টি ব্যবহার অবশ্যই ব্যাখ্যা করা আছে। একটা হলো ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়, 2 নম্বর হলো তড়িৎ লেপনে ব্যবহার করা হয়, 3 নম্বর হলো শিল্প উৎপাদনে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়। এটা 5 নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল, তোমরা দেখে নেবে। এরপরে আমরা চলে আসছি, সেটা হলো বর্জ্য নিরোধক কী, বর্জ্যপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়, এটা তোমরা জানবে। এটা তোমার রানীগঞ্জ হাই স্কুলে পাবে। তাহলে বর্জ্য নিরোধক কী? বর্জ্যপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যের বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করাই হলো বর্জ্য নিরোধক যন্ত্র। তাহলে বর্জ্যপাত থেকে বাড়ি বা বাড়ির মধ্যে সরঞ্জামকে রক্ষা করে বর্জ্য নিরোধক, এটা হয়ে যাবে। এরপরে তোমরা দেখবে কি করা উচিত, কি করা উচিত নয়, এগুলো তোমরা বালুরঘাট হাই স্কুল এবং কান্দিরাজা MC গার্লস হাই স্কুলে উত্তরগুলো পেয়ে যাবে। তাহলে বালুরঘাট হাই স্কুল এবং কান্দিরাজা MC গার্লস হাই স্কুলে দেখে নেবে, পরিষ্কারভাবে সব কিছু করা আছে, ভালো করে পেয়ে যাবে। 5 নম্বরটা খারিফ ফসল রবি ফসলের পার্থক্য বলতে বলছে। দেখো খারিফ ফসল রবি ফসলের পার্থক্য। খারিফ ফসল সাধারণত বর্ষার শুরুতে বপন করা হয়, রবি ফসল শীতের শুরুতে বপন করা হয়। খারিফ ফসল বর্ষার শেষে তোলা হয় বা কাটা হয়, রবি ফসল গ্রীষ্মের শুরুতে তোলা হয়। আর 3 নম্বর পয়েন্ট হলো খারিফ ফসল গরম ও আর্দ্র জলবায়ুতে ফলন হয়, আর রবি ফসল সেটা হলো ঠান্ডা এবং শুষ্ক জলবায়ুতে ফলন হয়। আর খারিফ ফসলের উদাহরণ হলো ধান, ভুট্টা, তুলা। আর রবি ফসলের উদাহরণ আমরা কি বলবো, গম, বার্লি, ছোলা, এগুলো বলবো। তাহলে খারিফ ফসল এবং রবি ফসলের পার্থক্যগুলো দেখতে পেলে। তাহলে খারিফ ফসল রবি ফসলের 4টে পার্থক্য তোমাদের জন্য লিখে দিয়েছি। এটা যে কোনো দুটো পরীক্ষা হলে তোমরা লিখে দেবে, অবশ্যই ফুল মার্কস পাবে। খুব ভালো করে কিন্তু পড়বে। এরপরে আমরা চলে আসছি মাইনর কার্ভ এবং মেজর কার্ভের পার্থক্য। মাইনর কার্ভ, মেজর কার্ভের পার্থক্য। মাইনর কার্ভ এবং মেজর কার্ভের পার্থক্য 3 নম্বর স্কুল যে আছে দেখবে, 3 নম্বর স্কুল বাটরা MSPC হাই স্কুল,
বাটরা এমএসপিসি হাই স্কুল 197 থেকে 198 পেজ। এখানে তোমরা দেখবে 3-এর দাগের 1-এর প্রশ্নটা, সেখানে আছে মেজর কার্ভ মাইনর কার্ভের পার্থক্য। মেজর কার্ভ এর বৃদ্ধি অত্যন্ত দ্রুত হয়, মাইনর কার্ভের বৃদ্ধি খুব কম হয়। মেজর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না, মাইনর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। মেজর কার্ভ ব্যবসায়িক দিক থেকে চাহিদা খুব বেশি, মাইনর কার্ভ ব্যবসায়িক দিক থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়। তাই দেখে 5-এর প্রশ্নটা, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর্দ্রপানি ঘটিত রোগ। এখানে ডান দিকে দেওয়া আছে যক্ষা, কালাজ্বর, ইনফ্লুয়েঞ্জা। দেখো ভাইরাস ঘটিত রোগ আমরা অপশান সি বলবো ইনফ্লুয়েঞ্জা। ভাইরাস ঘটিত রোগ অপশান সি ইনফ্লুয়েঞ্জা। ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা বলবো যক্ষা, আর আর্দ্রপানি ঘটিত রোগ সেটাও কালাজ্বর। তাহলে ভাইরাস ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা, ব্যাকটেরিয়া ঘটিত রোগ যক্ষা, আর্দ্রপানি ঘটিত রোগ সেটা আমরা বলবো কালাজ্বর। তাহলে আজকে আমরা 18তম স্কুল, সেটা হলো সরিষা হাই স্কুল, সম্পূর্ণ সলভ করলাম জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান পোর্শন, এবং প্রত্যেকটা উত্তর আমরা নিখুঁতভাবে ব্যাখ্যা করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওর চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আর যে সকল ছাত্রছাত্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।